জানি না আদৌ রেকর্ড হচ্ছে কিনা। চলো শুরু করি। চলো, তো যেটা অল্প বলছিল যে রিক্যাপের ব্যাপার। সো হাইব্রিডাইজেশন থিওরি আমাকে অ্যাঙ্গেল বা আদার বন্ড প্যারামিটার্স গুলোকে আন্ডারস্ট্যান্ড করতে কাজে লাগায় বা হেল্প করে। এবার সেটা আমি এখানে গ্রুপ 15 আর 16 এর হাইড্রাইডস এর জন্য কিছু স্পেশাল ভ্যারাইটিকে অবজার্ভ করছি। সেই ভ্যারাইটিটা কি, লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। Let's try to understand that. যে দেখো গ্রুপ 15 আমি যদি দেখি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, আমি ভ্যালেন্স শেলের জন্য শুধু দেখছি NS NP। তো NS এ দুটো, NP তে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। where বন্ড অ্যাঙ্গেল যেটা, বা রাদার বলা উচিত অ্যাঙ্গেল বিটুইন দি পিওর NP অরবিটালস, অ্যাটমিক অরবিটালস। তো একটা পি অ্যাটমিক অরবিটালস এর মধ্যে অ্যাঙ্গেল কত হয়? মিউচুয়ালি পারপেন্ডিকুলার। তো এভরিওয়ান 90 ডিগ্রি করে তো সবকটার অ্যাঙ্গেল। এবার আমি যদি দেখতে পাই যে ইতিরি এখানেও চার্লি কার্ভ কোত্থেকে এসেছি, না আমি ডিনাই করে দিয়েছি। এবার ঢোক। তো এই যে অ্যাটমিক অরবিটালস গুলো রয়েছে, পিওর পি অ্যাটমিক অরবিটালস গুলো রয়েছে, ইফ দি পিওর অ্যাটমিক পি অরবিটালস would have participated in bonding with the hydrogen 1s orbital, then the HEH আর যদি আছিস তো ক্লাসে, গাঙ্গুলি সাহা, আর্যদীপ গাঙ্গুলি, আর্যদীপ সাহা আছিস? দেন HEH অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? জয়েন করার চেষ্টা করছে। কেন আমার যদি আমার ইটা এখানে হয় আর এটা একটা ধরো পি অরবিটাল, এইটা একটা তার সঙ্গে পারপেন্ডিকুলার আর একটা পি অরবিটাল, and this is another perpendicular p orbital। তাহলে এই যে তিনটে পি অরবিটাল যদি এরকম ভাবে পারপেন্ডিকুলারলি ওরিয়েন্টেড হয়, তাহলে এখান দিয়ে একটা H সিগমা বন্ড ফর্ম করলো, এখান দিয়ে একটা H সিগমা বন্ড ফর্ম করলো, এখান দিয়ে আরেকটা H সিগমা বন্ড ফর্ম করলো। তাহলে আমার এই HEH এই অ্যাঙ্গেলটা কতটা হওয়া উচিত? সবাইকে জিজ্ঞাসা করছি এটা, হোয়াট শুড বি দিস অ্যাঙ্গেল? এটা 90 ডিগ্রি হওয়া উচিত। ইফ দিস ইজ 90 ডিগ্রি,
তো আমি এইচ বন্ড অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি এক্সপেক্ট করি, should be 90 degree, but we have seen যে আমার অ্যামোনিয়াতে, but in ammonia H বন্ড অ্যাঙ্গেল আমার কত হয় মনে পড়ে তোদের? 107 degree, and in water H bond angle is approximately 104 degree. That gave me the idea যে না, pure atomic orbitals are not involved in the bonding, instead hybrid orbitals are involved. Can you guys follow? This angles gave us idea that instead of pure atomic orbital, nitrogen and oxygen should have used hybridized sp3 orbital to participate in the bonding. দেখো সবাই এটা বুঝতে পারলাম কি পারলাম না? এবার এখানে আমাদের মজা শুরু। কিসের মজা? সবাই নিজেদের এনসিইআরটি একবার খুলবে, আমি কাট আউট দিয়ে দিচ্ছি। গ্রুপ 16 এর কাট আউট, এটা হাইড্রাইডস এর টেবিল 7 এটা। আর গ্রুপ 15 এর একই ভাবে আমরা এরকম একটা টেবিল পাবো। Table 2 from group 15, এবার দুটো টেবিলকে সবাই খুব ক্লোজলি অবজার্ভ করো। স্পেশালি ফর দ্য টাইম বিং অবজার্ভ দি অ্যাঙ্গেল ভ্যালুস। এটা হচ্ছে গ্রুপ 16 এর অ্যাঙ্গেল ভ্যালুস, আর একইভাবে গ্রুপ 15 এর অ্যাঙ্গেল ভ্যালুস দেখো। What are you able to observe? As we are moving down the groove, the angles are becoming more and more what? Less. Not less, becoming 90 degree. Perpendicular. Similarly, in group 15 hydrides also, if you look, as you are moving down the groove, the angles are approaching more towards 90 degree. এটা থেকে আমাদের কি সাজেশন এলো? এটা থেকে ড্রেগো বলে একজন সায়েন্টিস্ট তার একটা আইডিয়া প্রপোজ করলেন। ড্রেগো প্রপোজড
natural hybrid মানে hybrid orbitals unhybridized. Drago proposed যে down the group for the group 15 and group 16 hydrides আমরা যত down the গ্রুপে যাব তাদের সেন্ট্রাল অ্যাটমগুলোর হাইব্রিডাইজেশন হওয়া বন্ধ হয়ে যাবে, কারণ অ্যাঙ্গেলগুলো পিওর অ্যাটমিক অরবিটাল যদি পার্টিসিপেট করতো তাহলে 90 ডিগ্রি হওয়া উচিত। and that is only we are observing যে ডাউন দ্য গ্রুপ যত আমি যাচ্ছি তত আমার অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রিকেই অ্যাপ্রোচ করছে। that suggests that as we move down the group for the 15 and 16 hydrides the angles are becoming more and more 90 degree. from there Drago proposed, কি লিখছেন Drago এবার বলছেন, Drago proposed from the above HEH bond angle data for group 15 and 16 hydrides that down the group the central atom gradually stop making hybrid orbitals, instead start utilizing pure atomic p orbitals to overlap with hydrogen so that the HEH bond angle approaches 90 degree. Thus, down the group the P character of EH bond dash while S character of lone pair on central atom E dash. Think and tell me, যদি এটা sp3 hybridized হয়, I'm asking this to everyone, if it is 100% sp3 hybridized, then what is the S character, percentage S character in the sp3? 25%. And the remaining is the total is the 75% P. Agreed everyone? তাই তো? এবার যত আমি ডাউন দ্য গ্রুপ মুভ করছি আমার ওই EH বন্ডটা কোন অরবিটালকে ইউটিলাইজ করছে, sp3 অরবিটালকে নাকি অ্যাটমিক অরবিটালকে? কোন অ্যাটমিক অরবিটালকে? এস অ্যাটমিক অরবিটালকে নাকি হাইব্রিড অ্যাটমিক? I'm asking this to everyone যে যত আমি ডাউন দ্য গ্রুপে যাচ্ছি EH বন্ড এস্টাবলিশ করবার জন্য EH বন্ড যেমন গ্রুপ 16 এ ফর এক্সাম্পল ইন গ্রুপ 16 OH SH ACH TEH, গ্রুপ 15 এর জন্য NH PH SH SBH এটসেট্রা। এই বন্ডগুলোকে বানানোর জন্য ডাউন দ্য গ্রুপ as we are moving the central atom is using the sp3 hybrid orbital or pure p atomic orbital. সবাইকে জিজ্ঞাসা করছি, repeat your answer. P atomic orbital. P atomic orbital. তাহলে what should happen to the p character of the EH bond down the group?
and that for S character of the lone pair, Decrease. that will also increase. Increase. যদি আমার খেয়াল করো ই এইচ লোন পেয়ার গ্রুপ 16 এর জন্য অর্গন বুঝতে পারছিস কি পারছিস না? এই যে বন্ডটা আছে ডাউন দ্য গ্রুপ, এই ইএইচ বন্ডের ডাউন দ্য গ্রুপ, এই ইএইচ বন্ডের পি কোন ক্যারেক্টারটা ইনক্রিজ হচ্ছে? পি ক্যারেক্টার বাড়ছে, পার্সেন্টেজ পি ইনক্রিজ হচ্ছে। তবে নিশ্চয়ই লোন পেয়ারে পি ক্যারেক্টার কমে যাচ্ছে, এস ক্যারেক্টার কি হবে তাহলে? লোন পেয়ারে যদি আমার টোটাল এস আর টোটাল পি তো কনজার্ভড, যদি এদিকে পি ক্যারেক্টার ইনক্রিজ করে তাহলে এদিকে আমার কোন ক্যারেক্টারটা ইনক্রিজ হতে হবে? এস ক্যারেক্টার বাড়তে হবে, হ্যাঁ কি না? ডু ইউ অল এগ্রি? হ্যাঁ, তো টোটাল যে কোনো ক্যারেক্টার একটা অ্যাটমের মধ্যে বা একটা টোটাল মলিকিউলের মধ্যে বা টোটাল এস টোটাল পি কি হতে হবে? মাস বা চার্জ বা পসিবিলিটি বা প্রবাবিলিটি তো চেঞ্জ হতে পারে না, টোটাল প্রবাবিলিটি তো ফিক্স থাকবে। এবার সেটা ডিস্ট্রিবিউশনটা আলাদা অ্যাটমের মধ্যে পাল্টাতে পারে, কখনো ইএইচ এর দিকে পি বাড়ছে, কখনো লোন পেয়ারের দিকে এস বাড়ছে বা এটসেট্রা এটসেট্রা, বাট টোটালটা তো কনজার্ভ হবে রে বাবা। টোটাল জিনিস কখনো চেঞ্জ তৈরি না হতে পারে, নতুন করে কোনো এস বা পি তৈরি হবে। বুঝতে পেরেছি ভাই? সো এদিকে আমার কি হবে? পার্সেন্টেজ এস ক্যারেক্টার কি হবে? ইনক্রিজ হবে। Do we all agree? হ্যাঁ কি না? সবাই বলো। তাহলে বলো, hence the electronegativity upon the lone pair of electron on the central atom P down the group কি হবে সবাই? ইনক্রিজ করবে। তাহলে ডোনেশন এবিলিটি কি হবে? Thus lone pair donation ability, মৈত্রী, অন্বেষা, সবাই কি হবে? কমে যাবে। তাহলে বেসিসিটি কি হবে? Thus basicity মানে বেসিক স্ট্রেংথ কি হবে? কি হবে? হ্যাঁ, what is the definition of basicity? donation ability। তাহলে donation ability যদি কমে যায় তাহলে বেসিসিটিও কি হবে? বুঝতে পারলাম? That is why ammonia is a very strong base. On the other hand, other member of group 15 they are not basic at all. Can you guys follow that? তার মানে basicity as well as HEH bond angle down the group follows। আমরা কি অর্ডার ডেভেলপ করছি দেখো।
বুঝতে পারলাম কি পারলাম না? দ্যাট ইউ সি ফ্রম দ্য ডেটা টেবল নাও, 104, then 92, then 91, then 90, etc., etc., and also here 107, 93.6, 91.8, 91.3, etc., etc. Can you guys follow? Sir, হ্যাঁ বলো। একটা question আছে, 90 degree low মানে P character বা না? হ্যাঁ বলো বলো, তারপর বলো কি বলছো। আচ্ছা, কারণ দেখো অ্যাঙ্গেলটা পি অরবিটালদের মধ্যে অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, আর অবজার্ভ বন্ড অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রিকেই অ্যাপ্রোচ করছে, তার মানে আমি কি কনক্লুশন দেব যে হ্যাবিটাইজেশন ডিড নট টেক P প্লেস। orbital হচ্ছে। হ্যাঁ, পি অরবিটালে কোনো sp3 হাইব্রিডাইজড অরবিটালে কোনো দরকারই নেই, পিওর পি অ্যাটমিক অরবিটালই হয়তো ইনভলভ হচ্ছে। তার মানে যত ডাউন দ্য গ্রুপ যাচ্ছি 90 ডিগ্রিকে অ্যাপ্রোচ করছে আমার বন্ড অ্যাঙ্গেল, দ্যাট মিনস দ্যাট সাজেস্টস দ্যাট দি পিওর অ্যাটমিক অরবিটালস আর গেটিং ইনভলভড। ক্লিয়ার ফর অল? চলো নাও এবার আমরা আগে যে একটা ডেটা দেখলাম থার্মাল স্টেবিলিটি, দেখো ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু খেয়াল করো। এটা ওয়াটারের জন্য 10 টু দি পাওয়ার -16 রেঞ্জের, সেটাই H2S এর জন্য 10 টু দি পাওয়ার -7, H2AC 10 টু দি পাওয়ার -4 আর H2TE 10 টু দি পাওয়ার -3। এই ডেটা টেবিলটা আমাকে কি সাজেস্ট করছে? অ্যাসিডিক ক্যারেক্টার মানে ডাউন দ্য গ্রুপ গেলে আমার কে এ ইনক্রিজ করছে, ডাউন দ্য গ্রুপ কে এ ইনক্রিজ করছে, দ্যাট মিনস পি কে এ ডিক্রিজ করবে, সো অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ছে। আর সেটাই তো আমরা দেখেছি এখানে। হ্যাঁ একদম। এবং সেটা কেন, সেটা থার্মোডাইনামিক্যালি হাউ আর উই সাপোজ টু এক্সপ্লেইন দিস ওয়ে। থার্মাল স্টেবিলিটি দেখো, বন্ড ডিসোসিয়েশন এনথালপি ডেটা দিয়ে দেখো, 463, 347, 276 আর 238। তার মানে থার্মাল স্টেবিলিটি ডাউন দ্য গ্রুপে কি হচ্ছে? ডিসোসিয়েশন এনথালপি কমছে, কমে যাচ্ছে। আচ্ছা, সেম ডেটাকে তুমি অবজার্ভ করছি আমরা, দেখো ডিসোসিয়েশন মানে বন্ড ডিসোসিয়েশন এনথালপি ডাউন দ্য গ্রুপে কি হয়ে যাচ্ছে? গ্র্যাজুয়ালি কমে যাচ্ছে। দ্যাট ইজ সাজেস্টিং যে ডাউন দ্য গ্রুপ থার্মাল স্টেবিলিটি। এবং এটা কেন হলো? কারণ দুটো জিনিস খেয়াল রাখবো, রিডিউসিং পাওয়ার, অ্যাসিডিক স্ট্রেংথ, থার্মাল স্টেবিলিটি সবটাই আমার ডাউন দ্য গ্রুপে গেলে থার্মাল স্টেবিলিটি ডাউন দ্য গ্রুপে কমছে, অ্যাসিডিক স্ট্রেংথ বাড়ছে, রিডিউসিং পাওয়ার বাড়ছে। কেন? কারণ ইএইচ বন্ডটা লম্বা হচ্ছে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ এবল টু প্রডিউস মোর রিডলি দ্য ইএইচ বন্ড, H+ অর হাইড্রোজেন। আবার ডাউন দ্য গ্রুপে আমার বন্ড অ্যাঙ্গেল রিডিউস হচ্ছে, ডাউন দ্য গ্রুপে আমার রিডিউসিং পাওয়ার রিডিউস হচ্ছে। কেন? কারণ ডাউন দ্য গ্রুপে গেলে আমার আরেকবার কি রিডিউসিং পাওয়ার বাড়ছে কিন্তু বেসিসিটি কমছে। তাহলে আমি যদি এবার আরেকটা লাস্ট টেবল গ্রুপ 17 এর জন্য ওটাকেও নিয়ে আসি, হাইড্রাইডস এর একই ট্রেন্ড ওখানেও অবজার্ভ করব। আমরা জানি যে HF2, HCl2, HBr2, HI অ্যাসিডিক স্ট্রেংথ কি হতে থাকে? ইনক্রিজ। একই লজিক কিন্তু গ্রুপ 15 আর গ্রুপ 16 এর হাইড্রাইডস এর জন্যও অ্যাপ্লিকেবল। আর পুরো লজিকটা হচ্ছে আমার বন্ড। হ্যাঁ, গ্রুপ 17 এর কোনটা কি দিয়ে করছিলাম? হ্যাঁ, অ্যাসিডকে একটা ডি অরবিটাল দিয়ে কোথায় করলাম?
ব্যবহার করেছিলেন না? হ্যাঁ ইউরিক অ্যাসিড। আরে আচ্ছা, লুইস অ্যাসিড এমটি ডি অরবিটাল, আমরা এখানে হাইড্রাইডদের অ্যাসিডিক ক্যারেক্টারের কথা বলছি। হাইড্রাইডের অ্যাসিডিক ক্যারেক্টার মানে যারা মিডিয়ামের মধ্যে সহজে H+ রিলিজ করে, দ্যাট মিন্স উই আর টকিং অ্যাবাউট আরেনিয়াস অ্যাসিড, নট লুইস অ্যাসিড। আচ্ছা, যাদের কাছে এমটি অরবিটাল থাকবে তারাও অ্যাসিড হিসেবে বিহেভ করবে, বাট দে আর লুইস অ্যাসিড অ্যাজ ইউ সেড। বাট নাও উই আর টকিং অ্যাবাউট প্রোটনিক অ্যাসিড, দ্যাট মিন্স দ্যাট ক্যান রিলিজ H+ ইনটু দ্য মিডিয়াম। For example, if you look at it, similar logic, দেখো থার্মাল, মানে আমি থার্মাল স্টেবিলিটি কথা যদি বলি, তো ডাউন দ্য গ্রুপে গেলে আমার এই মানে HX বন্ড লেন্থ বাড়তে থাকছে, ডাউন দি গ্রুপ HX bond length increases, thus delta H bond dissociation decreases. Thermal stability decreases. Reducing power increases. Acidic strength increases. Now pKa HFA 3.2, HCl -7, HBr -9.5, HI -10, which is a very very strong acid HI. সবার ক্লিয়ার আছে? তাহলে আমি যদি পুরো গল্পটাকে বা পুরো পিকচারটাকে একসাথে, নাও ইফ আই ওয়ান্ট টু সামারাইজ, তোরা দেখতে পাচ্ছিস না, বাট এই চার্লি কার্ক একদম লাস্ট আধ ঘন্টা ধরে শুধু জয়েন করবার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আমার এখানে ওই অ্যাডমিট আর ডিনাইয়ের অপশন আছে বলে জয়েন করতে পারছে না। আমার বলছে আমি অর্ক প্রভু, আমাকে জয়েন করান। তাহলে দেখো কি কি বলছি প্যারামিটারসে। Thermal stability, reducing power, acidic strength, bond angle, basicity, (15, 16, 17) 15 দের জন্য কারা কারা আসছে? NH3, PH3, SBH3, আচ্ছা ASH3 টা মিস আউট হয়ে গেছে, BiH3। প্রাঞ্জল বুঝতে পারছিস? আচ্ছা, গ্রুপ 16 এর কথা যদি দেখি, we are getting H2O, H2S, H2SE আর H2TE। আচ্ছা অল্প পূর্ব ক্লাসে আছিস তো? তোর নামে আরেকজন জয়েন করার রিকোয়েস্ট পাঠাচ্ছে। HF, HCl, HBr, HI। অবশ্যই আমরা অ্যাস্টেটিন নিয়েও
ওই পোলোনিয়ামের মতনই কোনো স্টাডি কিছু রাখবো না, কারণ রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। একদিন আমার নামে কেস দুটি গান চালিয়ে দিচ্ছিলাম, আমি ঘুমিয়েছিলাম, তবে পিএসএ আমার কল করে থেকে ভাঙিয়ে দিল। তো সবাইকে জিজ্ঞাসা করছি, শ্যামাশ্রী বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে থার্মাল স্টেবিলিটি কি হবে সবাইকে? কমতে থাকবে। রিডিউসিং পাওয়ার কি হবে? বাড়তে থাকবে। সেই কারণে অ্যাসিডিক স্ট্রেন তো কি হবে? বন্ড অ্যাঙ্গেল কি হচ্ছে? এবার দেখো, আমি এইচএক্স এর জন্য বন্ড অ্যাঙ্গেল কিছু বলছি না, কারণ তারা তো লিনিয়ার, ওদের সবারই তো আমার বন্ড অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে। ওতে আর কি কম্পারিজন? এই দুটোই তো অ্যাটম, তাদের মধ্যে 180 ডিগ্রি ছাড়া কি পসিবল? অল 180 ডিগ্রি। আরে দুটোই তো অ্যাটম, দুটোই তো পয়েন্ট। দুটো পয়েন্ট নিয়ে তুই আর কি অ্যাঙ্গেল ফর্ম করবি? তো এখানে কোনো কম্পারিজনের গল্পই হয় না। আচ্ছা, নেক্সট বেসিসিটি কি হচ্ছে? কেন বাড়বে? এস ক্যারেক্টার, এস ডাউন দ্য গ্রুপে তো এস ক্যারেক্টার লোন পেয়ারে বেড়ে যাচ্ছে, তাহলে বেসিসিটি কমে যাবে। ক্লিয়ার সবার কাছে? চলো, এটা হয়ে গেল সব হাইড্রাইডস এর গল্প। আচ্ছা, অক্সিহ্যালাইডস। অক্সিহ্যালাইডস দেখো, সব এলিমেন্টগুলোর যে অক্সিহ্যালাইডস আছে অ্যাভেলেবল তা নয়, বা যাদের যাদের আছে আমরা তাদেরকে স্পেশালি স্টাডি করছি। গ্রুপ 15 যদি আমি দেখি, যেমন ধরো গ্রুপ 15-এ শুভদীপ ক্লাসে আছিস? তোর নামে আবার কেউ জয়েন করার চেষ্টা করছে। যাই হোক, গ্রুপ 15-এ আমি অক্সিহ্যালাইড যদি দেখি, যেমন ধরো POX3, ফসফরাস অক্সিহ্যালাইডস। তো আমি যদি টিইসি কাউন্টিং করতে বলতাম তোমাকে, তাহলে টিইসি কত পেতে? 5 + 0 + 3 8। দ্যাট মিনস দে আর সাপোজ টু বি টেট্রাহেড্রাল, তাই তো সবাই? Yes, sir. With sp3 phosphorus। তার মানে আমরা এরকম জিওমেট্রিটা দাঁড়াবে। পিকচারটা আমার এরকম সেট হবে। ক্লিয়ার? তাই তো? এইবার আমরা এটাকে আমরা VSEPR এ ঢুকছি। By using VSEPR theory, explain the following observation। অবজারভেশনটাও আমি বলেই দিচ্ছি।
কোথায় গেল? No. আচ্ছা ঠিক আছে চলো অবজারভেশনটা বলতে মানে ভ্যালুজ আমি দিলাম না, আমি ডাইরেক্ট কোশ্চেন দিলাম, কম্পেয়ার করো। POF3 POCl3 POMa3 compare the TPT angle, যেখানে টিটা কি ফ্লোরিন ক্লোরিন আর মিথাইল, এদের অ্যাঙ্গেল কম্পারিজনে আমি করতে বলছি। কোশ্চেনটা বুঝতে পেরেছি আশা করি। পাচ্ছি না কোনো, যখন ঠিক আছে নিজে বানাও না, তোমাকে কোশ্চেনটাই তো বানাতে বলছি। হ্যাঁ আনসার বলবো, খুঁজে আমি যদি পেয়ে যাই আমি সেটা লিখে দিচ্ছি ডেটা। পেয়ে গেছি, আমি বলে দিচ্ছি দেখো। বলো কি হবে? স্ট্যাটিক হিন্ড্রেন্স। একদম সিম্পল, আমি যত লেফট টু রাইটে যাচ্ছি স্ট্যাটিক হিন্ড্রেন্স ইনক্রিজ হচ্ছে, বন্ড অ্যাঙ্গেল বাড়ছে। TPT বন্ড অ্যাঙ্গেল বাড়ছে। সবাই ক্লিয়ার? এটা হচ্ছে গ্রুপ 15 এর কি বলবো একটা অক্সো হ্যালাইড। এবার নেক্সট ধর আমি বললাম গ্রুপ 16 দের কথা। গ্রুপ 16 এ যেটা সব থেকে বড় দুটো আমাদের জিনিস আমরা করেছি, এক থায়োনাইল ক্লোরাইড, দুই সালফিউল ক্লোরাইড। থায়োনাইল ক্লোরাইড কি ছিল মনে পড়ে? SOCl2। কোথায় পড়েছি এটাকে? ডারজেন্স প্রসেস। SNI। আর এটা হচ্ছে কি SO2Cl2 used for benzylic allylic chlorination।
তো থায়োনাইল ক্লোরাইড আমি যদি টিইসি কাউন্টিং করি তো সালফারে আমার 6 প্লাস 0 প্লাস 2 8 অ্যান্ড থায়োনাইল ক্লোরাইডেও যদি আমি কাউন্টিং করি 6 প্লাস 0 প্লাস 2 8। তাহলে ফার্স্ট এডটাকে আমি যদি দেখি, এটা আমার মনে পড়ে জিনিয়া ক্লাসে আছে আজকে। জিনিয়া ক্লাস করছে না কেন? এই দুটো হবে সিনারিও আমার, সবাই বলো হ্যাঁ কি না। তাই তো আমি এবার কোয়েশ্চেন যেটা তোমাদের করছি, ক্যান ইউ কম্পেয়ার দ্য ClSCl bond angles in between these two compounds? মানে compare the ClSCl angle in between SOCl2 versus SO2Cl2. Take time, think about it. SOCl2 the ratio. What did I say? Take time, think properly, don't rush for it, and give a proper answer with a proper explanation. সবাইকে কিন্তু ভাবতে বলছি, আনসার সবাইকে দিতে বলছি। অবশ্যই সেরকমই কিছু VSEPR নিয়ে কোশ্চেন হচ্ছে মানে তো উই হ্যাভ টু থিঙ্ক ইন দ্যাট ডাইরেকশন। আচ্ছা, ডাবল বন্ড রিপালশন হচ্ছে, তাতে করে আমার ওই ক্লোরিন বন্ডটাতে কি গল্পটা হচ্ছে সেটা ভাবো। আচ্ছা, হয়েও হলো না। কনফিউজিং জায়গাটা তো ওখানেই ক্রিয়েট করেছি ইচ্ছে করে। একটাতে লোন পেয়ার বন্ড পেয়ার ঢুকিয়েছি, একটাতে ডাবল বন্ড ঢুকিয়েছি। কনফিউশনের মানে গোড়াটা তো এইটাই। হ্যাঁ ঠিক আছে, মানে এনিওয়ে আনসার উইল কাম ইন দ্য সেম ওয়ে। স্যার লোন পেয়ারের জন্য তো বেশি রিপালশন হবে, কারণ লোন পেয়ারটা সালফারের উপরেই আছে, তো ওটার জন্য ওই দুটো ক্লোরিন একটা আরো কমপ্লেক্স ট্রায়াঙ্গেল কম। না, উল্টো, বন্ড পেয়ার মানে ডাবল বন্ড রিপালশনের যে আউটকাম, কারণ এখানে দেখো একটা লোন পেয়ার সিঙ্গেল বন্ডকে রিপেল করছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ডকে রিপেল করছে। দ্যাট ইফ আই কম্পেয়ার ডাবল বন্ডের মধ্যে রিপালশন করে দুদিকে ছড়াচ্ছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ডকে রিপেল করে দুটো সিঙ্গেল বন্ডকে ক্লোজ নিয়ে আসছে। সো দ্য এফেক্ট অফ দ্য ডাবল বন্ড রিপালশন and double bond single bond repulsion will be more dominating over the lone pair single bond repulsion, কারণ এখানে একটা লোন পেয়ার দুটো সিঙ্গেল বন্ডকে রিপেল করছে, একটা ডাবল বন্ড একটা লোন সিঙ্গেল বন্ডকে রিপেল করছে। এখানে দুটো ডাবল বন্ডের মধ্যে নিজেদের মধ্যে রিপালশনের জন্য দুজনে ছিটকাচ্ছে দুদিকে, আর দুটো সিঙ্গেল বন্ডকে ক্লোজ আনছে। দ্যাটস ওয়াই দিস অ্যাঙ্গেল will be shorter as compared to this angle. The double bond repulsion in SO2Cl2
brings two SCl bonds more close as compared to SOCl2, where the lone pair bond pair repulsion does not cause that much effect. কাজেই আমি যদি এই অ্যাঙ্গেলটাকে A, এই অ্যাঙ্গেলটাকে B বলি, A will be more than B. ডাবল বন্ডের মধ্যে রিপালশন হবে না? হ্যাঁ হবে, but that is not that effective, কারণ ডাবল বন্ড মানে টোটাল 4খানা ইলেকট্রন আছে, লোন পেয়ার মানে 2টো ইলেকট্রন, তো রিকোয়ারিং স্পেস ডাবল বন্ডের অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু লোন পেয়ার। বুঝালে কি পারলে না? মানে স্টেরিক রিপালশনটা ডাবল বন্ডের লোন পেয়ারের থেকেও বেশি। আচ্ছা, এটা হলো আমার গ্রুপ 16 এর কিছু কিছু কম্প্যারিজনস। গ্রুপ 18 যদি দেখি, XeOF4, XeO2F2, XeO3F2, তো XeOF4 যদি দেখো 8 + 4 = 12, তার মানে স্কোয়ার পিরামিডাল, distorted square pyramidal, just like BRF5, যেখানে এটা sp3d hybridized। XeO2F2 যদি দেখি, seesaw, sp3d hybridized। XeO3F2 যদি দেখি, hybridization remains the same according to Benz rule। আমি ওটাকে অ্যাকচুয়াল পজিশনে প্লেস করব। এরা হচ্ছে অক্সিফ্লোরাইডস অফ xenon compounds। এটা মোরলেস হয়ে গেল সমস্ত স্ট্রাকচারাল ফিচার্স বা স্ট্রাকচারাল আন্ডারস্ট্যান্ডিং যত যত আমাদের গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 আর 18 এর কম্পাউন্ডস এর অ্যাভেলেবল আছে। নেক্সট এবার আমরা স্ট্রাকচারাল ফিচার্স কমপ্লিট করার পর দেখো এই জায়গাটাকে কমপ্লিট করলাম। এবার নেক্সট আমরা বলছি এই যে আইডিয়া অ্যান্ড স্টেবল অ্যান্ড ভ্যারিয়েবল, আইডিয়া অফ স্টেবল অ্যান্ড ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেটস বেসড অন ইলেকট্রনিক কনফিগারেশন। দেখো আমি একটা একটা গ্রুপ ধরে ধরে বলছি, সবাই বুঝতে পারছি এই অবধি? দেখো গ্রুপ 15 আমি যদি অবজার্ভ করি, NS2, NP5 আর এখান থেকে ধরো একটা ND অরবিটাল এমটি আছে, খালি আছে। ঐশিক, স্পন্দন, সত্যজিৎ সবাই বুঝতে পারছি, গাঙ্গুলি, অনির্বাণ সবাই কি আচ্ছা। আমার এটা আমি প্রথমে গ্রাউন্ড স্টেট দেখাবো। এটা ধরো আমার NS, NP, ND।
তো আমি যদি এদের ফার্স্টে গ্রাউন্ড স্টেট অবজার্ভ করি, তো NS2 NP3, দেখো তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে অ্যাভেলেবল, কাজেই এর +3 আর -3 দুটো অক্সিডেশন স্টেট পসিবল হতে পারে। মানে গ্রাউন্ড স্টেটের রেফারেন্সে +3 and -3 oxidation states are possible. এটাকে যদি আমি একটা এক্সাইটেশন দিই, মানে এক্সাইট করি আর কি, ফার্স্ট এক্সাইটেড স্টেট যদি বলি, ফার্স্ট এক্সাইটেড স্টেট যদি করি, তাহলে এখান থেকে একটা পেয়ার্ড ইলেকট্রন ND তে আনফোল্ড হতে পারে। তাহলে এখানে +5 অক্সিডেশন স্টেটটাকে এক্সপ্লেন করা যায়, is now also possible to exist. এখানে এবার দেখো একটা টুইস্ট আছে। কি টুইস্ট? যদি এই ইটা নাইট্রোজেন হয়, তাহলে নাইট্রোজেনের তো ND অরবিটাল নেই, হ্যাঁ কি না বলো? সবাইকে জিজ্ঞাসা করছি। Yes, sir. নাও টুইস্টটা দেখো, নাও দি twist is that nitrogen does not have any energetically accessible ND orbital, কারণ 2p পর 3d এনার্জি অনেক বেশি, কারণ আমাকে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা চেঞ্জ করতে হচ্ছে, এনার্জি বেড়ে যাবে অনেক। ফর দ্যাট রিজন the above excitation process for nitrogen in fact for oxygen as well as for fluorine, কারণ ওদেরও তো d orbital available নেই, is not possible. তাহলে তুমি বলবে স্যার তাহলে কি নাইট্রোজেনের +5 অক্সিডেশন স্টেট হয় না? কেউ বলবে হ্যাঁ হয় তো, নাইট্রিক অ্যাসিড আছে। তাহলে কি করে হবে স্যার? নাইট্রোজেনের তো 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন পসিবলই নয়। প্রশ্নটা বুঝতে পারছি কি পারছি না? হ্যাঁ স্যার। কিন্তু নাইট্রোজেনের 5টা আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তার জন্য সে 5টা বন্ড বানাতে পারে না, কিন্তু কোঅর্ডিনেট বন্ড তো বানাতে পারে। যে কারণে খেয়াল করো, নাইট্রোজেনের +5 অক্সিডেশন স্টেটের যে কটা এক্সাম্পল দেখলাম, N2O5 বা HNO3, নাইট্রোজেন কিন্তু এই পেয়ার্ড ইলেকট্রনটাকে কোঅর্ডিনেট বন্ডিং এ ইউজ করেছে। বুঝতে পারছো কি পারছো না? Yes, sir. That's why nitrogen builds up a coordinate bond to usually oxygen atom
in its +5 oxidation state, and also nitrogen can never form any pentacoordinated মানে পাঁচখানা টার্মিনাল অ্যাটম, pentacoordinated compounds। যে কারণে একটু আগে যখন হ্যালাইডস পড়লাম তখন বললাম যে NCl5 বলে কিছু এক্সিস্ট করতে পারে না, NO3- এক্সিস্ট করতে পারে, কারণ নাইট্রোজেন অক্সিজেনের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড বানিয়ে নেবে। এই যে পেয়ার্ড ইলেকট্রনটা নাইট্রোজেনের গ্রাউন্ড স্টেটে রয়েছে সেটাকে ডিস্টার্ব না করেই ও কোঅর্ডিনেট বন্ডিং এর থ্রু বন্ডিংটা বানাবে। কিরকম দেখো, ধরো HNO3, নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার +5, সবাই বুঝতে পারছি হ্যাঁ কি না? হ্যালো, তো নাইট্রোজেনের পিকচারটা এরকম 1 2 3 আর এখানে 4 5। তো নাইট্রোজেনের কাছে তো বস তিনটেই আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই ও কি করবে HNO3 বানানোর সময় এদিক দিয়ে একটা অক্সিজেনের সাথে কানেক্ট করলো আর অক্সিজেন একটা হাইড্রোজেনের সঙ্গে কানেক্ট করে তার অক্টেট কমপ্লিট করে নিল, আর একটা বন্ড সে অক্সিজেনের সঙ্গে কোঅর্ডিনেট করে দিল। তাই দুটো পড়ে আছে, সেই দুটোকে দিয়ে ডাবল বন্ড বানিয়ে নিক অক্সিজেনের সাথে। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে ওই যে পেয়ার ইলেকট্রনটা ছিল নাইট্রোজেনের গ্রাউন্ড স্টেটে তাকে আনপেয়ার করবার দরকারই হলো না, হ্যাঁ কি না? দেখো সবাই, সৌম্য ক্লাসে আছে, সবার কি এটি বুঝতে পেরেছি? ভার্সেস এবার দেখো HNO3 হয়, why does HPO3 not exist? Instead H3PO4 exist। দেখো HPO3 যদি হতো তাহলে ফসফরাসও +5 পেত, আর H3PO4 ও ফসফরাস +5ই আছে। HNO3 হচ্ছে কিন্তু ফসফরাসের জন্য HPO3 হচ্ছে না, H3PO4 হচ্ছে, বা আর্সেনিকের জন্য H3ASO4 হচ্ছে। কোশ্চেনটা বুঝতে পারছি? HSO3 does not। আমার কোশ্চেনটা কি সবাই বুঝতে পারলাম? সবাইকে জিজ্ঞাসা করতে, সবাই ক্লিয়ার বুঝতে পারছি কোশ্চেনটা? কারণ হলো দেখো এই যে পাই বন্ডের ফরমেশন নাইট্রোজেন অক্সিজেনের সাথে খুব ইজিলি করেছে, ডাউন দ্য গ্রুপ আমি যত মুভ করব তত কি হবে, n এর ভ্যালুটা বাড়বে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ভ্যালু বাড়বে। যত প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু বাড়বে তত অরবিটালের সাইজ মিসম্যাচ করবে, পাই বন্ড তত উইক হতে থাকবে। কাজেই পাই বন্ড বানানোর যে টেন্ডেন্সি সেটা কি হয়ে যাবে, তাই ডাউন দি গ্রুপ the pi bond formation ability with oxygen decreases
because of orbital size mismatch. Hence, p pi bond strength of nitrogen with oxygen is maximum, but that p pi bond down the group gets weaker. কেন তাতে করে কি হলো? তাতে করে হলো এই যে hence phosphorus or arsenic in its +5 oxidation state prefers forming more sigma bonding rather than forming pi bond with oxygen. কিরকম? যে আমি যদি ই লিখি, ধরো আমার যখন ফসফরাস নিলাম, তাহলে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন এক্সাইটেড স্টেটে করে দেওয়া পসিবল? 5খানাই আনপেয়ার্ড ইলেকট্রন এক্সাইটেড স্টেটে করে দেওয়া পসিবল? ই ফসফরাস বা আর্সেনিক ক্যান আপহোল্ড up to 5 unpaired electrons in their excited state that nitrogen could not. তাতে করে কি সুবিধা হলো? যে এদিক দিয়ে ধরো একটা ও এইচ সিগমা বানালাম, এদিক দিয়েও একটা ও এইচ সিগমা বানালাম, এদিক দিয়েও একটা ও এইচ সিগমা বানালাম, আর একটাই আমি অক্সিজেনের সঙ্গে পাই বানালাম। তার মানে মোর নাম্বার অফ সিগমা বন্ডস তৈরি হলো। আর এখানে কোনো কোঅর্ডিনেট বন্ড বানাতে হলো না, কারণ এক্সাইটেড স্টেট ফর ফসফরাস, আর্সেনিক বা অন্য কোনো ডাউন দ্য গ্রুপ এলিমেন্টদের ডি অরবিটাল অ্যাভেলেবল থাকবার জন্য সে আনপেয়ার্ড ইলেকট্রন 3-এর বেশি 5ও করতে পারে। কাজেই তার +5 অক্সিডেশন স্টেটে ডাউন দ্য গ্রুপ সেকেন্ড পিরিয়ডের তলায় থার্ড, ফোর্থ, ফিফথ পিরিয়ডের এলিমেন্টদের কোনো কোঅর্ডিনেট বন্ড বানানোর দরকার নেই। আমি কেমিক্যাল বন্ডিং এই বলে দিয়েছিলাম। সেকেন্ড পিরিয়ড এলিমেন্টদের জন্য 4-এর বেশি কোভ্যালেন্সি হয় না, তাই জন্য তাদের ফোর্থ বন্ডটা কোঅর্ডিনেট বন্ড দিয়ে হবে, কোভ্যালেন্ট বন্ড দিয়ে নয়। যে কারণে দেখো আমার এখানে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টের জন্য আমি লিখিয়ে দিয়েছিলাম রুল করে করে কেমিক্যাল বন্ডিং এর লুইস ডট স্ট্রাকচার ড্রয়িং এর সময়, যে সেকেন্ড পিরিয়ড এলিমেন্টদের আমরা যদি দেখতে পাই যে নাম্বার অফ ইলেকট্রন ভ্যালেন্স শেলে 8-এর বেশি হয়ে যাচ্ছে বা নাম্বার অফ বন্ডস 4-এর বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে বন্ডটাকে কোঅর্ডিনেট বন্ড বানিয়ে দিতে হবে। কারণ দে ডু নট হ্যাভ দ্য অ্যাক্সেস ফর ডি অরবিটাল, দে ক্যানট আপহোল্ড 5 আনপেয়ার্ড ইলেকট্রনস, দে ক্যান ম্যাক্সিমাম হ্যাভ 4 আনপেয়ার্ড ইলেকট্রনস। ফর এক্সাম্পল গ্রুপ 14 এর এক্সাইটেড স্টেটে ম্যাক্সিমাম এক্স্যাক্টলি, তো সেটা নাইট্রোজেন করতে পারে, সেটা কার্বন করতে পারে যদি দরকার হয়, সেটা অক্সিজেন করতে পারে বা ফ্লুরিন করতে পারে যদি দরকার হয়। বাট ইফ আই কাম ডাউন দ্য গ্রুপ, মানে ফসফরাস, আর্সেনিক বা সালফার এদের জন্য যদি আসি, তাহলে তাদের তো অক্টেট এক্সপ্যান্ড করতে কোনো অসুবিধা নেই। এখানে দেখো 1 2 3 4 5 5 দুগুণে 10খানা ইলেকট্রন হয়ে গেছে ই এর, কারণ ইটা হচ্ছে ফসফরাস আর্সেনিক। তো ফর দেম এক্সপানশন অফ অক্টেট ইজ নট এ বিগ ডিল, সো আই এম এক্সপ্যান্ডিং ইটস অক্টেট, নো প্রবলেম।
দ্যাটস ওয়াই নাইট্রোজেনের জন্য +5 অক্সিডেশন স্টেটে অক্সি অ্যাসিড যেটা সেটা HNO3 ফর্মুলা, ফসফরাসের জন্য HPO3 বা আর্সেনিকের জন্য HASO3 হলো না। কেন হলো না? কারণ সে আননেসেসারিলি কোঅর্ডিনেট বন্ড কেন বানাবে যেখানে কিনা তার কাছে অ্যাভেলেবল আছে আনপেয়ার্ড ইলেকট্রনকে অ্যাক্সেস করবার, যেটা আমি এখান থেকে দেখলাম। এখানে এই ইটা নট ইকুয়ালস টু নাইট্রোজেন। নাইট্রোজেন বাদ দিয়ে বাকি গ্রুপ 15 এর এলিমেন্টদের জন্য ফার্স্ট এক্সাইটেড স্টেটে 5খানা আনপেয়ার্ড ইলেকট্রন অ্যাভেলেবল করাটা ইজি। দ্যাট ইজ দ্য রিজন এরা এই কোঅর্ডিনেট বন্ড না করে 2খানা সিগমা বন্ড বানাচ্ছে। দেখো এখানে আরো দুটো এক্সট্রা সিগমা বন্ড তৈরি হয়েছে। দ্যাট ইজ দ্য রিজন ফর্মুলাটা H3PO4 হচ্ছে, H3ASO4 হচ্ছে, HPO3 বা HASO3 লাইক HNO3 হচ্ছে না। কারণ HNO3 আমি নাইট্রোজেন চাইলেও H3NO4 বানাতে পারবেই না, কারণ নাইট্রোজেন তার জন্য 5খানা বন্ড বানাতে হবে, যেটা পসিবল নয়। বুঝতে পারলে কি পারলে না? সবার কি ক্লিয়ার আছে আজকে? তাহলে আমি অবধি কমপ্লিট করবো, হ্যাঁ স্যার। ঠিক আছে? দেখা যাক কালকে আশা করি আমাদের পি ব্লক কমপ্লিট হয়ে যাবে। পি ব্লকের মাথায় ঢুকছে সবার? হ্যাঁ স্যার। চলো হ্যাঁ স্যার। চলো চলো। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ।